ইসরায়েলের কারাগার থেকে মুক্ত হয়ে দেশে ফিরেছেন আলোকচিত্রী শহীদুল আলম। ফিলিস্তিন মুক্ত না হওয়া পর্যন্ত লড়াই চালিয়ে যাওয়ার ঘোষণা, দেশবাসীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ। একীভূত হচ্ছে না এনসিপি ও গণ অধিকার পরিষদ। দলের নাম, নেতৃত্ব, সাংগঠনিক কাঠামো নিয়ে মতবিরোধী কারণ, নির্বাচনী জোট গঠনের সম্ভাবনা প্রশ্নেও বিপরীত মেরুতে দল দুটি। 11টা থেকে 12টা পর্যন্ত একরকম গুলি চলেছিল। গত বছরেই কিন্তু এই সেম একটা অবস্থা তৈরি হয়েছিল আমাদের এলাকায়, একটা মানুষ মারাও গিয়েছিল। মিয়ানমারে গোলাগুলির শব্দে উখিয়া টেকনাফে আতঙ্ক, কেঁপে উঠছে ঘুমধুম সীমান্তও। আপাতত কৃষিকাজে যাচ্ছেন না অনেকে, নিরাপত্তা হুমকি নেই বলছে বিজিবি। নীরব ঘাতক হয়ে আলোক দূষণের হানা, দৃষ্টিসীমা কমছে মানুষের, বাড়ছে মানসিক চাপ, বিপন্ন হচ্ছে প্রাণীকুলের প্রজনন ও জীবনচক্র। সতর্ক না হলে ভয়াবহ পরিস্থিতির শঙ্কা। এবং 2 মাস ধরে কমছে তৈরি পোশাকের রফতানি, মন্দায় ক্রয়াদেশ, মার্কিন বাড়তি শুল্ক আরোপের প্রভাব বলছে বিকেএমইএ। দর কষাকষিতে উদ্যোক্তাদের ছাড় না দেওয়ার পরামর্শ। সময় সংবাদের সঙ্গে আছি আমি আমির। ইসরায়েলের কারাগার থেকে মুক্ত হয়ে দেশে ফিরেছেন বাংলাদেশি আলোকচিত্রী এবং মানবাধিকার কর্মী শহীদুল আলম। আজ ভোর 4:55 হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে নিরাপদে পৌঁছান তিনি। তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় তিনি বলেন, গাজা পুরোপুরি মুক্ত না হওয়া পর্যন্ত এই লড়াই চালিয়ে যেতে হবে। শাহিন আলমের রিপোর্ট। আলোচিত আলোকচিত্রী শহীদুল আলম ঢাকার মাটিতে পা রাখার সঙ্গে সঙ্গে ফ্রি ফ্রি প্যালেস্টাইন স্লোগানে মুখর হয়ে ওঠে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের ভিআইপি টার্মিনাল। সৃষ্টি হয় আবেগঘন মুহূর্তের। গাজায় ইসরায়েলের আরোপ করা অবরোধ ভাঙতে সমুদ্রপথে যাত্রা করা গ্লোবাল সমুদ ফ্লোটিলায় অংশ নেন একমাত্র বাংলাদেশি শহীদুল আলম। সেখানে তিনি ইসরায়েলি বাহিনীর হাতে আটক হন। বেশ কিছুদিন কারাগারে আটক থাকার পর বাংলাদেশ সরকারের প্রচেষ্টায় শনিবার সকালে নিরাপদে দেশে ফিরেন তিনি। গণমাধ্যমের মুখোমুখি হয়ে শহীদুল আলম বলেন, যতক্ষণ পর্যন্ত ফিলিস্তিন পুরোপুরি মুক্ত না হবে ততক্ষণ পর্যন্ত সংগ্রাম চালিয়ে যেতে হবে। অনেক মানুষকে ধন্যবাদ জানাবো। প্রথমে বাংলাদেশি যারা সারা পৃথিবীর থেকে সাড়া দিয়েছে। গাজার মানুষরা এখনো আক্রান্ত, তাদের উপর এখনো নির্যাতন চলছে এবং সেটা যতক্ষণ না হয় আমাদের কাজ কিন্তু শেষ হয়নি। আমাদের আসল সংগ্রাম বাকি আছে। যতক্ষণ ফিলিস্তিন মুক্ত না হবে ততক্ষণ আমাদের সংগ্রাম চলতে হবে। আমি যেতে পেরেছি, অনেকে যেতে পারিনি, অনেকে আমার সাথে যোগাযোগ করেছিল, তারা যেতে চেয়েছে। আমি মনে করি আরও হাজার এরকম ফ্লোটিলা যাওয়া দরকার এবং যতক্ষণ না ফিলিস্তিন মুক্ত না হবে আমাদের এই সংগ্রাম চালিয়ে যেতে হবে। দেশের মাটিতে পা রাখার আগ পর্যন্ত বেশ উৎকণ্ঠায় ছিলেন শহীদুল আলমের স্বজন, ভক্ত ও অনুরাগীরা। তবে তিনি সুস্থভাবে ফিরে আসায় বেশ উচ্ছ্বসিত তারা। মিশ্র অভিজ্ঞতা, একদিক থেকে ভালো লাগার এবং আরেক দিক থেকে আসলে একটা ভয়ের বিষয়ও ছিল যে আসলে কি হবে, শেষ পর্যন্ত ওনাকে আমরা কতদিন পরে পাবো, এটা একটা খুব টেনশনের বিষয় ছিল। ফাইনালি আসলে অত দূর যেতে হয়নি আমাদের, এটার জন্য থ্যাঙ্কস টু গড। লিটারালি ট্রমাটাইজ হয়ে গেছিলাম আমি, যে কি অবস্থা, সারাদিন টিভির মধ্যে ছিলাম, কি বলবো। আর আজকে আসতেছে, সারা রাত না ঘুমায় আসছি যে জানার জন্য যে কি অবস্থা, যতক্ষণ না দেখবো মন শান্তি হবে না। শহীদুল আলমের এই সাহসী উদ্যোগের জন্য অনেকে তাকে অভিনন্দন জানান। প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস এক বিবৃতিতে বলেন, শহীদুল আলম এই অভিযানে অংশ নিয়ে দেখিয়ে দিয়েছেন তিনি বাংলাদেশের অদম্য চেতনার এক উজ্জ্বল প্রতীক। শাহিন আলম, সময় সংবাদ, ঢাকা। কয়েক দফা আলোচনা হলেও শেষ পর্যন্ত ভেস্তে যাচ্ছে গণ অধিকার পরিষদ ও জাতীয় নাগরিক পার্টি এনসিপির একীভূত হওয়ার প্রক্রিয়া। গণ অধিকার পরিষদের সাধারণ সম্পাদক রাশেদ খানের অভিযোগ, এনসিপির কয়েক নেতার নেতিবাচক অবস্থানের কারণেই থমকে গেছে আলোচনা। যদিও এখনও বিস্তারিত মন্তব্যের সময় আসেনি উল্লেখ করে এনসিপির সদস্য সচিব আখতার হোসেন বলেন, 2 দলের একীভূত হওয়ার বিষয়ে এনসিপিতে ইতিবাচক ও নেতিবাচক 2 ধরনের বক্তব্যই রয়েছে। ফারুক ভূঁইয়া রবিনের রিপোর্ট। সাম্প্রতিক সময়ে রাজনৈতিক অঙ্গনে জোরালো গুঞ্জন ছিল একই ছাতায় আসতে পারে তরুণদের 2 রাজনৈতিক দল, গণ অধিকার পরিষদ ও জাতীয় নাগরিক পার্টি এনসিপি। যে দল দুটির শীর্ষ নেতারা 2018 সালের কোটা সংস্কার আন্দোলন থেকে শুরু করে বিভিন্ন রাজনৈতিক ইস্যুতে লড়েছিলেন একই প্ল্যাটফর্মে, একই সঙ্গে। তবে বেশ কয়েক দফা আলোচনা চললেও
পুরনো সতীর্থদের একই দলে ফেরার সম্ভাবনা এখন ক্ষীণ বলেই ইঙ্গিত দিচ্ছেন দল দুটির নেতারা। মূলত দলের নাম, নেতৃত্ব ও সাংগঠনিক কাঠামো সহ মৌলিক কিছু ইস্যুতে মতবিরোধের কারণে মুখ থুবড়ে পড়ে গণ অধিকার পরিষদ ও এনসিপির একীভূত হওয়ার প্রক্রিয়া। এনসিপির কয়েকজন নেতৃবৃন্দের বক্তব্যের কারণে এখন এটা থমকে গেছে। আমি জানি না আসলে আদৌ হবে কিনা, বাট আমরা বসবো। তাদের কয়েকজন নেতৃবৃন্দ তারা যে হীনমন্যতার মধ্যে রয়েছে, মূলত নিজেদের নেতাগিরি টিকিয়ে রাখার জন্য তারা মনে করছে যে এই দুটা দল এক হয়ে গেলে নেতৃত্বের সুষম বন্টন হবে। এই হীনমন্যতা জায়গা থেকে এনসিপির কয়েকজন নেতৃবৃন্দ তারা এখন এই একটা ইতিবাচক প্রক্রিয়া, এটাকে তারা ধ্বংস করার জন্য নানান ধরনের নেতিবাচক মন্তব্য তারা দিচ্ছে। এমনকি গণমাধ্যমের সামনে গণ অধিকার পরিষদকে নিয়ে নানান ধরনের নিষেধাজ্ঞা করেছে। এই যে মিথ্যাচার করে গণ অধিকার পরিষদকে নিয়ে নানান ধরনের মন্তব্য করা, এটা আমাদের কাছে অত্যন্ত খারাপ লেগেছে। গণ অধিকার পরিষদ এনসিপিতে যোগদান করবে কি করবে না, এটা নিয়ে আমাদের পার্টির উপর আমরা অনেক ধরনের কথা বলেছি। এখানে যেমন ইতিবাচক দিকও ছিল, নেতিবাচক অনেকগুলো বিষয় নিয়েও কথা হয়েছে। কিন্তু এটা যেহেতু একটা প্রাথমিক আলোচনার পর্যায়ে এবং আমরা যেহেতু এখনও পর্যন্ত কোনো চূড়ান্ত সিদ্ধান্তে উপনীত হইনি, সে কারণে এখনও পর্যন্ত এই বিষয়ে বিস্তারিত মন্তব্য করার সুযোগ তৈরি হয়নি। তবে একীভূত না হলেও দল দুটির মধ্যে নির্বাচনে জোট বা সমঝোতার সম্ভাবনা কতটুকু, সে প্রশ্নেও দুই মেরুতে দুই দল। মধ্যপন্থী যে দলগুলো আছে তাদের সঙ্গে এক ধরনের বোঝাপড়া যদি তৈরি হয়, নির্বাচনী জোট যদি তৈরি হয়, তার জন্য আমরা ওপেন রয়েছি। সেক্ষেত্রে সেটা গণ অধিকার পরিষদ হতে পারে, অন্য যে দলগুলো রয়েছে সেগুলো সেটা হতে পারে। এনসিপির সাথে আমরা কোনোভাবেই নির্বাচনী জোট করব না এবং সেই সম্ভাবনা জিরো। এনসিপি এত বড় দল না যে তার সাথে জোটে গিয়ে আমি ক্ষমতার অংশীদার হতে পারবো। কিন্তু এনসিপির মধ্যে যে ধরনের আপনার এক ধরনের হীনমন্যতা কয়েকজন নেতার মধ্যে, এই কারণে এই সম্ভাবনা আসলে সৃষ্টি হচ্ছে না। তাদের সাথে নির্বাচনী জোট করার কোনো সম্ভাবনা নাই। বাট তারা যদি এখনও আন্তরিক থাকে যে তারা আমাদের সাথে এসে আমরা উভয় মিলে আমরা একটি বড় দল হব, সেক্ষেত্রে আমরা অত্যন্ত ইতিবাচক এবং আন্তরিক। বাট তাদের সাথে কোনো নির্বাচনী জোট আমাদের হবে না। প্রতিষ্ঠার 3 বছর পর গত বছরের সেপ্টেম্বরে নির্বাচন কমিশনের নিবন্ধন পায় গণ অধিকার পরিষদ, আর ফেব্রুয়ারিতে আত্মপ্রকাশ হওয়া এনসিপি এখন নিবন্ধন ও প্রতীকের অপেক্ষায়। ফারুক ভুঁইয়া, রবিন, সময় সংবাদ, ঢাকা। দুয়ারে কড়া নাড়ছে রাকসু ও চাকসু নির্বাচন। শেষ সময়ে প্রচার প্রচারণায় ব্যস্ত সময় পার করছেন প্রার্থীরা, দিচ্ছেন নানা প্রতিশ্রুতি। এই মুহূর্তে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে আছেন রিপোর্টার আলতাফ হোসেন এবং চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে আছেন নিগার মেহরিন রিনি। প্রথমেই যাচ্ছি আলতাফের কাছে। রাজশাহী বিশ্ববিদ্যালয়ে রাকসু নির্বাচনের যে প্রচার প্রচারণা, সেটি কিন্তু সপ্তম দিনের মতো দুর্গাপূজার ছুটি শেষে এখনও চলমান। তবে যদিও সাপ্তাহিক ছুটির দিন আজকে রাজশাহী বিশ্ববিদ্যালয়, গতকাল ছুটির দিন ছিল, তবে প্রচারণা কিন্তু থেমে নেই। আমরা যথারীতি প্রচারণা দেখছি। প্রার্থীরা ভোটারদের কাছে, ভোটারদের দ্বারা দ্বারা যাচ্ছেন, তাদের প্রতিশ্রুতি দিচ্ছেন, ভোট চাচ্ছেন। এবং আমরা যেটি জানি যে গতকাল ছুটির দিনেও আমরা প্রার্থীদেরকে প্রচারণা করতে দেখেছি। বিশেষ করে জুমার নামাজে পরে বিভিন্ন প্যানেলের প্রার্থীদেরকে আমরা সৌহার্দ্যপূর্ণ অবস্থান দেখেছি। তারা নিজেরা কলা কুশল বিনিময় করেছেন এবং একটা সৌহার্দ্যপূর্ণ অবস্থান দেখেছি। এবং আজও আমরা ছুটির দিনে রাজশাহী বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে রাকসু নির্বাচনের প্রচারণা যথারীতি চলছে। যদিও সকালে আসলে উপস্থিতি কম, তারপরও আমরা কিন্তু দেখছি যে তাদের যেই নির্বাচন নিয়ে সাধারণ ছাত্রদের, শিক্ষার্থীদের যে উৎসাহ উদ্দীপনা, সেটি কিন্তু আমরা লক্ষ্য করছি। এবং আমরা জানি যে বিগত দিনে যে নির্বাচন নিয়ে কিছুটা নাটকীয়তা, সেটার আসলে অবসান ঘটেছে বলেই এখন পর্যন্ত সবাই ধারণা করছে। কারণ আমরা সবাই জানি, বিশেষ করে পোষ্যকোটা ইস্যুকে কেন্দ্র করে যে ক্যাম্পাসে অস্থিতিশীল পরিস্থিতি, সেটার পরবর্তীতে দুর্গাপূজার ছুটির শেষে সপ্তম দিনের মতো আমরা আজকে ছুটির দিনেও প্রচারণা দেখছি। তো এই ছিল রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে রাকসু নির্বাচনের প্রচারণার খবর। চলে যাচ্ছে চাকসু নির্বাচনের খবর জানতে, সেখানে আছেন সহকর্মী মেহরিন রিনে।
চাকসু নির্বাচন করানোর চেয়ে দরজায়, তাই তো আসলে এই যে প্রচারণার কাজ প্রার্থীদের সেটি পুরোপুরিভাবে জমে উঠেছে বলা যায়, যার ফলে আজকে ছুটির দিন। এরপরে আসলে এই প্রচারণার কাজ একেবারেই থেমে নেই। যারা প্রার্থী রয়েছেন তারা নানা রকমভাবে ভোটারদের কাছে পৌঁছানোর চেষ্টা করছেন। বিশ্ববিদ্যালয় স্টেশনে যখনই শাটল আসছে, শাটল আসার পূর্বেই প্রার্থীরা স্টেশনে এসে অপেক্ষা করছেন ভোটারদের জন্য, এবং শাটল থেকে যখনই ভোটাররা নেমে আসছেন তাদের হাতে তুলে দিচ্ছেন যে ব্যালট নাম্বার সম্বলিত লিফলেটগুলো, পাশাপাশি ভিন্নধর্মী যেই কার্ডগুলো তারা বানিয়েছেন সেগুলোও ভোটারদের কাছে পৌঁছে দিচ্ছেন। শুধুমাত্র যে ভিন্নধর্মী কার্ড বিতরণ করছেন তা নয়, প্রচারণার নানা রকমের কৌশল তারা অবলম্বন করছেন। কখনো স্টেশনে গান গাইছেন, কখনো বিশেষ বেশভূষা ধারণ করে তারা ভোটারদের কাছে পৌঁছাচ্ছেন। আমরা আসলে এতদিন পর্যন্ত প্রার্থীদেরকে ভোটারদের কাছে পৌঁছাতে দেখেছি, কিন্তু এখন আসলে যেই ভোটাররা রয়েছেন তারাও কিন্তু প্রার্থীদের কাছে পৌঁছাচ্ছেন। বিশেষ করে যেই ভিন্নধর্মী কার্ডগুলো রয়েছে সেগুলো ভোটাররা সংগ্রহ করতে চাচ্ছেন। এক ধরনের উৎসাহ উদ্দীপনা দেখতে পাচ্ছি আমরা তাদের মধ্যে। বিশেষ করে এইটা যেই চাকসু নির্বাচন সেটি 36 বছর পর হতে যাচ্ছে। এখন বিশ্ববিদ্যালয়ে যে শিক্ষার্থীরা আছেন তারা কখনোই এই নির্বাচনটি দেখেননি বা পাননি, প্রথমবারের মতোই তাদের কাছে এই নির্বাচন। সেহেতু স্মৃতি হিসেবে তারা এই যে বিভিন্ন রকমের কার্ডগুলো সেগুলো সংগ্রহ করছেন এবং প্রার্থীদের কাছে তারা পৌঁছাচ্ছেন এই কার্ডগুলো সংগ্রহ করার জন্য। পাশাপাশি তাদের কাছ থেকে যেই ইশতেহার সেই সম্পর্কে জানার চেষ্টা করছেন। আগ্রহ সহকারে তারা জানতে চাচ্ছেন যে ভোটে জয়যুক্ত হওয়ার পর প্রার্থীরা কী ধরনের কাজ করবেন এবং তাদের ইশতেহারে কী ধরনের নতুনত্ব এসেছে বা আনছেন সেই বিষয়গুলো ভোটাররা নিজ উদ্যোগে জানার চেষ্টা করছেন। শুরুর দিকে আসলে আমরা এই যে প্রচারণার কাজ সেখানে কিছুটা স্থবিরতা দেখতে পেয়েছিলাম, কারণ অনেক প্রার্থী রয়েছেন যারা বলছিলেন যে ভোটাররা তাদেরকে সাগ্রহে গ্রহণ করছিলেন না, কিন্তু এখন আসলে পুরো চিত্রটাই পাল্টে গিয়েছে। কারণ ভোটাররা এখন নিজে থেকেই প্রার্থীদের কাছে যোগাযোগ করছেন, পাশাপাশি প্রার্থীরা আসলে হল অনুষদ সবখানে গিয়েই ভোটারদের সাথে আলাপ করছেন, কথা বলছেন। এবং বিশ্ববিদ্যালয়ে চাকসু নির্বাচনকে কেন্দ্র করে আইন শৃঙ্খলার যে পরিস্থিতি কি হবে সেটি নিয়ে আগামীকালকে জানানো হবে। তো সব মিলিয়ে এটাই ছিল চাকসু নির্বাচনে আমার কাছে সর্বশেষ। সরাসরি যুক্ত ছিলাম চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় এবং রাজশাহী বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে। সময় সংবাদে আরও থাকছে। চারিদিকে ধ্বংসযজ্ঞ, হারিয়ে গেছে সব স্মৃতিচিহ্ন, ভিটেমাটিতে ফিরে ফিলিস্তিনিদের হাহাকার। চুক্তি মেনে গাজা থেকে এখনো পুরোপুরি সরেনি নেতানিয়াহু বাহিনী। মিয়ানমারের ভেতরে রাতে গোলাগুলির ঘটনায় কক্সবাজারের উখিয়া ও বান্দরবানের ঘুমধুম সীমান্তবর্তী এলাকায় উদ্বেগ ও আতঙ্ক ছড়িয়েছে। নিরাপত্তার কারণে আপাতত কৃষি কাজে যাচ্ছেন না অনেক বাসিন্দা। তবে বিজিবি জানিয়েছে সংঘর্ষ বাংলাদেশে নয়, মিয়ানমারের ভেতরে চলছে। স্থানীয়দের সাবধানতার সঙ্গে চলাফেরার পরামর্শ দিয়ে বিজিবি বলছে পরিস্থিতি মোকাবিলায় সতর্ক রয়েছেন তারা। মোহাম্মদ ফরাজের ছবিতে সুজাউদ্দিনের বলে রিপোর্ট। বাংলাদেশ মিয়ানমার সীমান্তের বান্দরবনের ঘুমধুম ও কক্সবাজারের উখিয়ার রহমতের বিল এলাকা। রাতের নীরবতা ভেঙে গভীর রাতে শোনা যায় প্রচণ্ড গোলাগুলির শব্দ। মিয়ানমারের অভ্যন্তরে চলা এই সংঘর্ষ আতঙ্ক ছড়িয়েছে সীমান্তবর্তী জনপদে। ধামনকালী, আঞ্জুমান পাড়া, রহমতের বিল সহ আশপাশের সীমান্তবর্তী এলাকার বাসিন্দাও শুনেছেন গুলির শব্দ। ভয়ে অনেকেই বন্ধ করে দিয়েছেন কৃষিকাজ। 11টা বাজে, 11টা হতে 12টা পর্যন্ত একরকম গুলি চলেছিল। বান্দরবনের ঘুমধুম সীমান্তেও মিয়ানমারের ভেতরের গোলাগুলির আওয়াজ ভেসে আসে। ওপারে সংঘর্ষ হলে এপারের নিরাপত্তাও হুমকির মুখে পড়তে পারে বলে আশঙ্কা স্থানীয়দের। মায়ানমার সীমান্তে যেহেতু আমাদেরই বসবাস, এটা তো স্বাভাবিক হবেই। গত বছরেই কিন্তু এই সেম একটা অবস্থা তৈরি হয়েছিল আমাদের এলাকায়, এবং ইনসিডেন্টলি একটা মানুষ মারাও গিয়েছিল। ধান ক্ষেতের মাঝে তো এই অবস্থা অনেকে যায় না পারে, এবং বাধা দেবে অবস্থা যাইলে হারিয়ে যায়। তো গুলি চালাচলি আজ একই মানুষ যাই পারিব না পারিব। হালকা গোলাগুলির বইয়ের হারে গুদা না যায়, দানও তো চাইতে না যায়। সীমান্তবর্তী বাসিন্দাদের আতঙ্ক দূর করতে সচেতনতা বৃদ্ধি ও সতর্কতা অবলম্বনের উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানিয়েছেন স্থানীয় জনপ্রতিনিধিরা। আমরা সীমান্তের বাসিন্দাদেরকে গত রাত্রি থেকে সতর্ক করতেছি, এখনও সতর্ক করতেছি যে কোনো মুহূর্তে তারা আবার দাঙ্গা করতে পারে। যে কোনোভাবে আমাদের সতর্ক থাকতে হবে। তবে বিজিবি বলছে সংঘর্ষ পুরোপুরি মিয়ানমারের অভ্যন্তরে, বাংলাদেশ সীমান্তে এখনো কোনো নিরাপত্তা হুমকি নেই। আমাদের সীমান্তবর্তী এলাকায় বিভিন্ন সময়ে মায়ানমারের অভ্যন্তরে সংঘর্ষ ঘটে।
যা বাংলাদেশের ভেতরে নয়। এই ধরনের পরিস্থিতি মোকাবেলায় বিজিবি সর্বদা প্রস্তুত এবং সতর্কভাবে দায়িত্ব পালন করে আসছে। বাংলাদেশ মিয়ানমার প্রায় 271 কিলোমিটার সীমান্ত জুড়ে টহল ও নজরদারি জোরদার করেছে বিজিবি। সুজাউদ্দিন রুবেল, সময় সংবাদ, কক্সবাজার। প্রতিনিয়ত নগরবাসীর দৃষ্টি সীমানা থেকে হারিয়ে যাচ্ছে রাতের উজ্জ্বল তারা। আলোয় ভরা বিলবোর্ড, ঝকঝকে ল্যাম্পপোস্ট, ভবনের জানালা গলে বের হওয়া উজ্জ্বল আলো শুধু প্রাণ প্রকৃতিই না, শহরকেও যেন করে তুলছে ক্লান্ত ও নিদ্রাহীন। ফলে নগরে তৈরি হচ্ছে অদৃশ্য এক দূষণ, যার নাম আলোক দূষণ বা লাইট পলিউশন। শাহিনুর রহমান শাহিন ও মোহাম্মদ আশরাফুল ইসলামের ক্যামেরায় বিস্তারিত জানাচ্ছেন তাসনিয়া নিশাত মিম। 19 শতকে বিজ্ঞানী টমাস আলভা এডিসনের বৈদ্যুতিক বাতি আবিষ্কার পাল্টে দিয়েছিল পৃথিবীকে। আলোর আবিষ্কারে বদলে যায় সভ্যতা। ধীরে ধীরে অন্ধকার জয় করে গড়ে ওঠে আলোকিত নগরী। আলোর এই জয়যাত্রা 21 শতাব্দীকে দাঁড় করিয়েছে প্রশ্নের মুখে। যে আলো সভ্যতার বন্ধু, তার অতিরিক্ত ব্যবহার আজ ধরা দিয়েছে দূষণ রূপে। নগরবাসীদের অনেকেই জানেন না আলোক দূষণ নামে এক দূষণের অস্তিত্ব রয়েছে। পৃথিবীর আকাশ থেকে হারিয়ে যাচ্ছে তারা, ভেঙে যাচ্ছে প্রাণ প্রকৃতির স্বাভাবিক ছন্দ, অদৃশ্য এক শত্রুর মতো আঘাত হানছে মানুষের শরীর ও মনের ওপর। আলো যেখানেই জ্বালানো হোক সেটা চারদিকে ছড়া যাচ্ছে এবং সেটা আকাশ পর্যন্ত গিয়ে পুরো আকাশের যেসব ধূলিকণা এবং মেঘ এই সব কিছু থেকে প্রতিফলিত হয় এবং আবার বিচ্ছুরিত হয়, স্ক্যাটারিং এবং রিফ্লেকশন। আর্টিফিশিয়াল লাইটের আলো পুরো আকাশে ছড়া যাওয়ার কারণে তখন আর অনুজ্জ্বল জিনিস দেখা যায় না। অন্ধকার যাদের আশ্রয়, সেই প্রাণীরা হারাচ্ছে তাদের স্বাভাবিক রাত, দিক হারাচ্ছে পরিযায়ী পাখি, বদলে যাচ্ছে কীটপতঙ্গের আচরণ, বিপন্ন হচ্ছে প্রাণীকুলের প্রজনন ও জীবনচক্র। খাদ্য শৃঙ্খলে ওরা যে একটা গুরুত্বপূর্ণ অবদান রাখে এই খাবার খোঁজার ক্ষেত্রে, সেই জায়গায় বড় রকমের প্রভাব পড়ে। উচ্চ আলোকমাত্রা শুধু জীববৈচিত্র্যের ওপরই প্রভাব ফেলছে না, মানুষের শরীরেও সৃষ্টি করছে নানা জটিলতা। চোখের মধ্যে একটা রোগ আছে গ্লুকোমা, সেটার মধ্যে যদি হচ্ছে কি এরকম আলো কারো চোখে হচ্ছে গিয়ে পড়ে, এক এক আলোতে সে হচ্ছে গিয়ে প্রথম অবস্থায় চোখের মধ্যে বিভিন্ন রকম হ্যালোজ দেখে। রাতে যদি আমরা খুব আলোতে থাকি অবশ্যই ব্রেনের উপর ইফেক্ট পড়বে, মনের উপর ইফেক্ট পড়বে। 4 রকমের আলোক দূষণ হয়: গ্লেয়ার, লাইট ট্রেসপাস, স্কাই গ্লো এবং ক্লাটার। বিশেষজ্ঞরা বলছেন আলোক দূষণ রোধে এখনো কোনো আইন না হওয়ায় নেওয়া যাচ্ছে না কোনো পদক্ষেপ। আলোক দূষণ নিয়ে আইন থাকলে আমরা যারা পরিকল্পনা করি, পরিবেশ নিয়ে কাজ করি, তা আমরা বুঝতে পারবো বিভিন্ন ক্ষেত্রে আমরা উন্নয়নের নামে কি করতে পারবো, কি পারবো না। পলিথিন, প্লাস্টিক, বায়ু কিংবা পানি দূষণ, এই সকল ধরনের দূষণ নিয়ে রয়েছে আইন ও সচেতনতা। কিন্তু রাতের অতিরিক্ত কৃত্রিম আলো পরিবেশ ও জনস্বাস্থ্যের উপর যে নেতিবাচক প্রভাব ফেলছে তা নিয়ে নেই কোনো পর্যবেক্ষণ ও নির্দেশনা। যেখানে আলোর অস্তিত্ব দিনের সঙ্গে বাঁধা, সেখানে রাত যেন আজ দিনের চেয়েও আলোকিত। তাসনিয়া নিশাত মিম, সময় সংবাদ, ঢাকা। ডেঙ্গু পরিস্থিতি নিয়ন্ত্রণ ও সড়ক ফুটপাতের অবৈধ স্থাপনা দখলমুক্ত করতে বিশেষ পরিচ্ছন্নতা উচ্ছেদ অভিযান চালিয়েছে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন। সকালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিসি চত্বরে অভিযানের আনুষ্ঠানিক উদ্বোধনের পর একটি জনসচেতনতামূলক র্যালি বের করা হয়। র্যালিটি বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে আর ভিসি চত্বরে এসে শেষ হয়। এতে অংশ নেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য, ডাকসুর ভিপি এবং ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের প্রশাসক ও স্থানীয় সরকার মন্ত্রণালয়ের সচিব সহ অনেকে। ডিএসসিসির এই বিশেষ অভিযানে অংশ নেন 1300 পরিচ্ছন্নতা কর্মী। ঢাকা বিশ্ববিদ্যালয়, বুয়েট, ঢাকা মেডিকেল কলেজ এলাকায় সড়কের পাশে জমে থাকা পানি ও আবর্জনা পরিষ্কার করা হয়। পাশাপাশি ডেঙ্গু নিয়ন্ত্রণে এডিসের লার্ভা ধ্বংসে ওষুধ ছিটানো হয়। এদিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের সামনের অবৈধ স্থাপনা ও দোকান উচ্ছেদ করেছে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন। আমাদের ডাকসুর তরফ থেকে বিভিন্ন পর্যায়ে উদ্যোগ নেওয়া হচ্ছে এবং আমরা আমাদের মতো করে আমাদের সামান্য সামর্থ্যে বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকেও এই অভিযানের সাথে সহযোগী হিসেবে আমরা এই ধারাটা অব্যাহত রাখতে চাই। এবার অক্টোবরের প্রথম দিকে বৃষ্টি শেষ হচ্ছে না, এই কারণে আমরা সজাগ আছি, আমাদের কর্মী বাহিনী সজাগ আছে, আমাদের যারা মনিটরিং করে তারা সবাই সজাগ আছে। কাজেই আমরা আশা করতেছি যে যেভাবে আশঙ্কা করা হচ্ছে ডেঙ্গু সেভাবে ছড়িয়ে পড়বে না। আমরা আমাদের তৎপরতা অব্যাহত রাখব। ঢাকা মেডিকেল কলেজ সহ আমরা ঢাকা বিশ্ববিদ্যালয় আমাদের প্রাঙ্গণটি পরিষ্কার রাখার জন্য এই অভিযান অব্যাহত থাকবে। আমরা অনেক আগেই আমরা বিসি স্যারের সঙ্গে কথা বলে এই উদ্যোগটা আমরা নিয়েছি।
স্টিলটেক মানে গুণগত মানের নিশ্চয়তা। ইটস অল অ্যাবাউট স্টেনলেস স্টাইল। আগস্ট থেকে সেপ্টেম্বর টানা 2 মাসে রপ্তানি আয়ের নেতিবাচক প্রবৃদ্ধি নিয়ে মন্দার কবলে পড়েছে দেশের তৈরি পোশাক শিল্প। ক্রয়াদেশেও নেই আশার আলো। এর মধ্যেই রয়েছে মার্কিন বাড়তি শুল্ক উৎপাদকের ঘাড়ে চাপানোর চাপ। এমন বহুমুখী চ্যালেঞ্জ মোকাবিলায় পোশাকের দর কষাকষিতে উদ্যোক্তাদের মূল্য ছাড় না দেওয়ার পরামর্শ নিট শিল্প মালিকদের শীর্ষ সংগঠন বিকেএমই এর। কেবল মার্কিন ও ইইউ বাজারে নির্ভর না থেকে বিকল্প বাজার তৈরির তাগিদ দিচ্ছেন অর্থনীতিবিদরা। MS আরেফিনের রিপোর্ট। দেশের রপ্তানি বাণিজ্যের প্রাণশক্তি তৈরি পোশাক শিল্প। এই খাতে ভর করেই গত অর্থবছর মোট রপ্তানি আয় দাঁড়িয়েছে 4,828 কোটি 39 লাখ ডলারে। তবে চলতি অর্থবছর শঙ্কায় ফেলেছে এই খাতটি। বছর ব্যবধানে গেল সেপ্টেম্বরে 5.66% আর বাড়তি মার্কিন শুল্ক কার্যকর করার মাস আগস্টে 4.75% কমেছে পোশাক শিল্পের রপ্তানি আয়। যদিও অর্থ বছরের প্রথম মাস জুলাইয়ে প্রায় 25% প্রবৃদ্ধির জোরে প্রান্তিক হিসেবে জুলাই সেপ্টেম্বরে 9.5% বেশি প্রবৃদ্ধি ধরে রেখেছে খাতটি। জুলাইতে ভালো ছিল, কারণ যেহেতু আগস্টের এমবার্গো ছিল, এক্সপোর্টগুলো না গেলে ওই 20%-এর ওই ট্যারিফে পড়বে। এই জন্য ম্যাক্সিমাম ফ্যাক্টরিগুলো কি করে ওই জুলাইয়ের মধ্যে শিপমেন্টগুলো করে ফেলে। দেখেন আমরা জুলাইয়ের গোটটা ভালো, আগস্টের গোটটা একটু খারাপ। তবে নিট পোশাক ক্রয়াদেশের ইউডি পরিসংখ্যান জানিয়ে দিচ্ছে আগামী চ্যালেঞ্জের কথা। মার্কিন শুল্কারোপ চূড়ান্ত করার আগের মাস জুলাইয়ে বছর ব্যবধানে ক্রয়াদেশ 13% বেশি বাড়লেও শুল্কারোপের মাসে তা কমে যায় প্রায় 4%। সেপ্টেম্বরে 2% কাছাকাছি ক্রয়াদেশ বাড়লেও তেমন কোনো আশার আলো দেখছেন না টানা 2 মাস ধরে নেতিবাচক প্রবৃদ্ধিতে থাকা পোশাক শিল্পের উদ্যোক্তারা। ইউরোপের মার্কেটও কিন্তু আমাদের একটা বিশাল প্রতিযোগিতা পড়তে হয়েছে, সেখানে আমাদের অর্ডারগুলি এই জন্য কমে যাচ্ছে। তো দুইটা কারণেই মূলত আমাদের এই সময়টার অর্ডার কমছে এবং আগামী কয়েক মাস এই ধারাটা অব্যাহত থাকবে। চ্যালেঞ্জ মোকাবিলায় বাড়তি মার্কিন শুল্কের ভার বহন করবে কে, ক্রেতা নাকি বিক্রেতা? এমন প্রশ্নের সমাধান না হওয়া পর্যন্ত দর কষাকষিতে কোনো ছাড় না দেওয়ার পরামর্শ শিল্প নেতাদের। মার্কিন ক্রেতারা আনইথিক্যালি আমাদের উপর তাদের যে নতুন শুল্কের কোনো একটা পার্সেন্টেজ আমাদের উপর ফেলার চেষ্টা করতেছে, যেটা কোনোভাবেই আমরা অ্যাকসেপ্ট করি না এবং করব না। অর্থনীতিবিদরা বলছেন কেবলমাত্র ইউরোপীয় ইউনিয়ন ও মার্কিন বাজার নির্ভরতা নয়, বরং জোর দিতে হবে বিকল্প বাজার তৈরিতে। মার্কিন যুক্তরাষ্ট্রের বাজার এবং ইউরোপিয়ান ইউনিয়নের বাজার বাংলাদেশের জন্য কখনো টেকসই নেই। তার কারণ বাংলাদেশের হচ্ছে যে আপনার শ্রম আইন, বাংলাদেশের মানবাধিকার, বাংলাদেশের গণতন্ত্র, বাংলাদেশের বাকস্বাধীনতা নিয়ে অনেক প্রশ্ন রয়েছে এবং এখনও তারা প্রশ্ন করছে। তাহলে পাকিস্তান এবং ভারত যে বাজারগুলোর সাথে বাণিজ্য চুক্তি করেছে, দ্বিপাক্ষিক বাণিজ্য চুক্তি করেছে, সেই বাণিজ্য চুক্তিগুলো যদি আমরা এখনও যদি করতে পারি, তাহলে প্রতিযোগিতা বিশ্বে আমরা টিকে থাকতে পারবো। পোশাক শিল্পের মন্দাভাবে গেল মাসে দেশের মোট রপ্তানি আয়ও 1 বছর আগের তুলনায় কমেছে 4.61%। MS আরেফিন, সময় সংবাদ, ঢাকা। সংবাদ। যে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা এড়িয়ে আকাশপথে যাত্রী পরিবহন নির্বিঘ্ন রাখতে নিরাপত্তা জোরদার করেছে চট্টগ্রাম শাহ আমানত বিমানবন্দর। সমুদ্র বন্দর দিয়ে আমদানি রফতানি বাণিজ্য স্বাভাবিক রাখতে প্রয়োজনীয় ব্যবস্থা নিয়েছে পুলিশ। বিমানবন্দরে যেমন 4 স্তরের নিরাপত্তা বলয় গড়ে তোলা হয়েছে, তেমনি বন্দরের আশপাশের এলাকায় নিষিদ্ধ করা হয়েছে সব ধরনের মিছিল, সমাবেশ ও অতিরিক্ত জনসমাগম। বিস্তারিত জানাচ্ছেন কমল দে। সম্ভাব্য সাইবার হামলা ঠেকাতে এরই মধ্যে দেশের সব বিমানবন্দরে সতর্কতা জারি করে নোটিশ দিয়েছে বাংলাদেশ বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ। অবশ্য তার আগে থেকেই অপ্রীতিকর ঘটনা এড়াতে চট্টগ্রামের শাহ আমানত বিমানবন্দরের নিরাপত্তা জোরদার করা হয়েছে। সন্দেহজনক যাত্রীদের উপর যেমন নজরদারি বাড়ানো হয়েছে, তেমনি পুরো বিমানবন্দর এলাকায় টহল বাড়িয়েছে নিরাপত্তা কর্মীরা। অবশ্য বিমানবন্দরের সার্বিক নিরাপত্তায় বিমান বাহিনীর নেতৃত্বে একটি টাস্ক ফোর্সও সক্রিয় রয়েছে। আমাদের এখানে বিমান বাহিনীর পক্ষ থেকে টাস্ক ফোর্স আছে, আমাদের এফসেক আছে। তো আমাদের এখানে আমার মনে হয় আমাদের নিরাপত্তা ব্যবস্থা খুবই অত্যন্ত সুস্থভাবে সম্পন্ন হচ্ছে এবং আমরা কন্টিনিউয়াস প্রতিটা নিরাপত্তা সংস্থার সঙ্গে সমন্বয় সাধন করছি। নগরীর পতেঙ্গা এলাকায় বিমানবন্দরের অবস্থান হয়, আশপাশে রয়েছে বেশ কিছু বসতি, আর তাই অপ্রীতিকর ঘটনা এড়াতে বিমানবন্দর ও আশপাশের এলাকার সীমানা প্রাচীরও নিরাপত্তার নিশির কাজে লাগানো হয়েছে আর্ম পুলিশ ব্যাটালিয়ন এবং আনসার সদস্যদের। নিরাপত্তা পেট্রোলিংয়ের পাশাপাশি আমাদের পেট্রোলিংয়ের সংখ্যা আমরা বাড়িয়েছি। পাশাপাশি আমাদের নিরাপত্তা যে সকল এজেন্সি এয়ারপোর্টে কাজ করে তাদেরকে নিয়ে তাদের সমন্বয়ে আমরা আমাদের টহল সংখ্যা বৃদ্ধি করছি। প্লাস আমাদের একটা সমন্বয় কমিটির মাধ্যমে
মাধ্যমে যেন নিরাপত্তাটাকে আরো জোরদার করা যায়। এদিকে দেশের আমদানি রপ্তানি বাণিজ্য স্বাভাবিক রাখতে চট্টগ্রাম বন্দরের নিরাপত্তায় নগরী বারিক বিল্ডিং হয়ে নিমতলা বিশ্ব রোড, কাস্টমস মোড় হয়ে সলগলা ক্রসিং এলাকায় সব ধরনের মিছিল সমাবেশের উপর 30 দিনের নিষেধাজ্ঞা জারি করে গণবিজ্ঞপ্তি জারি করেছে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ সিএমপি। বন্দর কেন্দ্রিক যে কিছু গুরুত্বপূর্ণ স্পট আছে বা গুরুত্বপূর্ণ জায়গা আছে, যেমন বারিক বিল্ডিং, আপনার 3 নম্বর জেটি গেট, এগুলো গুরুত্বপূর্ণ স্পট। এই এলাকাগুলোতে যদি আপনার কোনো মিছিল মিটিং বা কোনো ধরনের কোনো সভা সমাবেশ করা হয়, তাহলে দেখা যায় যে বন্দরে আপনার যে গাড়ি প্রবেশ করতে পারে না, বের হইতে পারে না। নগরীর আগ্রাবাদ হয়ে পতেঙ্গা উপকূল নিয়ে 10 বর্গ কিলোমিটারের মধ্যে বন্দর ও বিমানবন্দর ছাড়াও 2টি সরকারি ইপিজেড, পদ্মা, মেঘনা, যমুনার তেল স্থাপনা এবং আরও কয়েকটি সরকারি বেসরকারি তেল শোধনাগার রয়েছে। আর এই অঞ্চলটিকে দেশের অন্যতম গুরুত্বপূর্ণ স্থান হিসেবে চিহ্নিত করে আসছে আইন শৃঙ্খলা বাহিনী। কমল দে, সময় সংবাদ, চট্টগ্রাম। মাদারীপুরে বাস ও কাভার্ড ভ্যানের সংঘর্ষে একজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন অন্তত 10 জন। ঢাকা ভাঙা এক্সপ্রেসওয়ের শিবচরের কুতুবপুরে এ ঘটনা ঘটে। হাইওয়ে পুলিশ জানায়, ঢাকা থেকে বরিশাল যাচ্ছিল লাবিবা পরিবহনের একটি যাত্রীবাহী বাস। কুতুবপুর এলাকায় আসলে যাত্রীবাহী বাসটি সামনে থাকা একটি কাভার্ড ভ্যানকে ধাক্কা দেয়। এতে কাভার্ড ভ্যানটি ছিটকে সড়কের অপর পাশে চলে যায়। এ সময় ওই কাভার্ড ভ্যানকে পেছন থেকে ধাক্কা দেয় আরেকটি বাস। এ সময় ঘটনাস্থলে মারা যান একজন, আহত হন অন্তত 10 জন। পরে আহতদের উদ্ধার করে শিবচর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে হাইওয়ে পুলিশ ও ফায়ার সার্ভিস কর্মীরা। শিক্ষার্থীদের মাঝে স্বাস্থ্য সচেতনতা বাড়াতে দৌড় অনুষ্ঠানের আয়োজন করে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ। এদিকে বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস উপলক্ষে জাতীয় মানসিক স্বাস্থ্য ইনস্টিটিউটে আয়োজন করা হয় হাফ ম্যারাথনের। শিক্ষার্থীদের মাঝে স্বাস্থ্য সচেতনতা বাড়াতে শনিবার ভোর 6:30টায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের মল চত্বরে রানিং ইভেন্টের আয়োজন করা হয়। অনুষ্ঠানের আয়োজক ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ, ডাকসু ও মর্নিং রাইডার্স। অনুষ্ঠান শেষে ডাকসুর ভিপি সাদিক কায়েম বলেন, শারীরিক ও মানসিকভাবে সুস্থ থাকতে হলে ব্যায়াম করতে হবে, যত্ন নিতে হবে শরীরের। বর্তমানে যুব সমাজের বিভিন্নভাবে তাদের রোগ ব্যাধি বৃদ্ধি পাচ্ছে। অনেকের আমাদের রিসেন্ট সময়ে অনেক শিক্ষার্থীরা তারা মারা গিয়েছে ফিজিক্যালি তারা ফিট না থাকার কারণে। তো আমি ঢাকা বিশ্ববিদ্যালয় সহ বাংলাদেশের সকল বিশ্ববিদ্যালয় এবং সকল স্কুল কলেজ মাদ্রাসার শিক্ষার্থীদের অনুরোধ করব, আমরা যেন শারীরিকভাবে এবং মানসিকভাবে ফিট থাকার জন্য রেগুলার ফিজিক্যাল এক্সারসাইজ করি। এদিকে বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস উপলক্ষে জাতীয় মানসিক স্বাস্থ্য ইনস্টিটিউটে হাফ ম্যারাথনের আয়োজন করে বাংলাদেশ অ্যাসোসিয়েশন অফ সাইকিয়াট্রিস্ট। অনেক ভালো লেগেছে, এটা আমার জীবনে ফার্স্ট পার্টিসিপেশন ছিল। অনেকে জিজ্ঞেস করলো, অনেকে আমাদের টি শার্ট থেকে দেখলো যে কেন দৌড়টা, সো এটা অ্যাওয়ারনেস বাড়াচ্ছে। যত আমরা বেশি বেশি রান করব তত আমাদের শরীর মন সব ভালো থাকবে। আয়োজকরা জানান, মানসিক স্বাস্থ্য নিয়ে কুসংস্কার দূর করে সচেতনতা বাড়ানোই এই আয়োজনের মূল লক্ষ্য। জনসাধারণকে জানাইতে চাই মানসিক স্বাস্থ্য সম্পর্কে এবং মানসিক স্বাস্থ্য সম্পর্কে যে নেগেটিভ অ্যাটিটিউড বা ধারণা আছে মানুষের মধ্যে, সেটাকে যতটা সম্ভব দূর করার চেষ্টা করছি। 5 কিলোমিটার এই হাফ ম্যারাথনে অংশ নেন 3 শতাধিক দৌড়বিদ। ওয়ালিউল সাকিব, সময় সংবাদ, ঢাকা। দেখছেন সময় সংবাদ। বাংলাদেশ আফগানিস্তান ওয়ানডে সিরিজের খবর। হারলেই সিরিজ হাতছাড়া, আর তেমনটা হলে আফগানদের কাছে টানা তৃতীয় ওয়ানডে সিরিজ হারের অনাকাঙ্ক্ষিত রেকর্ডে নাম লেখাবে মেহেদী মিরাজের দল। এমন কঠিন পরীক্ষায় একাদশে পরিবর্তন এনে পূর্ণ শক্তির দল সাজানোর সম্ভাবনা বেশি টাইগারদের। আবুধাবির জায়েদ স্টেডিয়ামে 3 ম্যাচ সিরিজের দ্বিতীয় ওয়ানডে মাঠে গড়াবে বাংলাদেশ সময় সন্ধ্যা 6টায়। টি-20-র উল্টো চিত্র একটা সময়ের পছন্দের ফরম্যাট ওয়ানডেতে। 50 ওভারের ক্রিকেটটা যেন ভুলেই গেছে টিম টাইগার্স। 2023-24-এর পর টানা তৃতীয় ওয়ানডে সিরিজ হারের চোখ রাঙানি এই আফগানদের কাছেই। টানা 3 ওয়ানডে সিরিজ হারের অনাকাঙ্ক্ষিত রেকর্ডকে সামনে রেখেই মাঠে নামবে বাংলাদেশ। 3 ম্যাচের সিরিজে জয় ভিন্ন কোনো পথ খোলা নেই। অধিনায়ক মিরাজেরও প্রমাণ দিতে হবে নিজের নেতৃত্বের যোগ্যতার। আছে ওয়ানডে বিশ্বকাপে সরাসরি খেলার সমীকরণও। এ তো গেল শুধু আফগানিস্তানের হিসেব। আন্তর্জাতিক ওয়ানডেতেও গল্পটা একই রকম হতাশার। শেষবার একটা ওয়ানডে সিরিজ জয়ের স্মৃতিটা 19 মাসের পুরনো। শ্রীলঙ্কাকে হারানোর পরে এই ফরম্যাটে আর কোনো অর্জন নেই বাংলাদেশের। শেষ 1 বছরে মাত্র 2 ওডিআই জিতেছে লাল সবুজের প্রতিনিধিরা।
মলিন অধিনায়ক মেহেদী মিরাজের পরিসংখ্যানটাও তার নেতৃত্বে 8 ম্যাচ খেলা বাংলাদেশের জয়ের সংখ্যা মাত্র একটাই। ডু অর ডাই ম্যাচে অধিনায়ককে পরিবর্তন আনতে হচ্ছে একাদশে। প্রথম ম্যাচে স্বীকৃত 2 স্পিনার নিয়ে নামার সিদ্ধান্ত ছিল প্রশ্নবিদ্ধ। আবুধাবির মন্থর উইকেটে 3 পেসারের যৌক্তিকতাও ছিল না বেশি। সিরিজ বাঁচানোর মিশনে বাড়তি স্পিনার খেলাবে টিম ম্যানেজমেন্ট। ফেরানো হবে রিশাদ হোসেনকে, ফিরবেন অভিজ্ঞ মোস্তাফিজুর রহমানও। তাদের জায়গা করে দিতে বেঞ্চে বসবেন তাসকিন আহমেদ আর হাসান মাহমুদ। শুধু একাদশে বদল আনলেই চলবে না, অধিনায়ক মিরাজকে পাল্টাতে হবে নিজের ব্যাটিং অ্যাপ্রোচটাও। তার মন্থর গতির ইনিংস ভুগিয়েছে সবশেষ ম্যাচে। বাংলাদেশ দলেরও মাথা ব্যথার কারণ ওই অতিরিক্ত ডট বল। সিরিজ বাঁচাতে তাই রানিং বিটুইন দ্য উইকেট হতে পারে বড় সমাধান। টিম ম্যানেজমেন্টও গুরুত্ব দিচ্ছে একই বিষয়ে। সাদা বলের ফরম্যাটে যা কিনা পুরনো সমস্যা টিম বাংলাদেশের। দ্বিতীয় ম্যাচের আগে দলের সঙ্গে যোগ দিয়েছেন নাইম শেখ। ভিসা জটিলতা কাটিয়েছেন, তবে তার সম্ভাবনা নেই শুরুর একাদশে থাকার। সাব্বির মিথুন, সময় সংবাদ। সময় সংবাদের শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছি আরেকবার। ইসরায়েলের কারাগার থেকে মুক্ত হয়ে দেশে ফিরেছেন আলোকচিত্রী শহীদুল আলম। ফিলিস্তিন মুক্ত না হওয়া পর্যন্ত লড়াই চালিয়ে যাওয়ার ঘোষণা, দেশবাসীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ। একীভূত হচ্ছে না এনসিপি ও গণ অধিকার পরিষদ। দলের নাম, নেতৃত্ব ও সাংগঠনিক কাঠামো নিয়ে মতবিরোধী কারণ। নির্বাচনী জোট গঠনের সম্ভাবনা প্রশ্নেও বিপরীত মেরুতে দল দুটি। 11টা থেকে 12টা পর্যন্ত একরকম গুলি চলেছিল। গত বছরেই কিন্তু এই সেম একটা অবস্থা তৈরি হয়েছিল আমাদের এলাকায়। একটা মানুষ মারাও গিয়েছিল। মিয়ানমারে গোলাগুলির শব্দে উখিয়া টেকনাফে আতঙ্ক। কেঁপে উঠছে ঘুমধুম সীমান্ত। আপাতত কৃষি কাজে যাচ্ছেন না অনেকে। নিরাপত্তা হুমকি নেই বলছে বিজিবি। এই ছিল সময় সংবাদে। এ পর্যায়ে এ সময়ের বাণিজ্য নিয়ে সঙ্গে থাকবেন রোজা চৌধুরী। ধন্যবাদ আলিফ। এ সময়ের বাণিজ্য নিয়ে ফিরছি কিছুক্ষণ পর, সঙ্গে থাকুন সময়।